এই যে দেখুন 32 ক্যারেক্টার্সের একটি লম্বা স্ট্রিং আমাকে দিবে সফটল কি লেখার কারণে, সফটল 1 2 3 লেখার কারণে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে পিএইচপি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্রয়োজনীয় কিছু পিএইচপি বিল্ট ইন ফাংশন দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি এই যে আমার অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs আমাদের ফোল্ডার বা পিএইচপি ফাইল রাখতে হয়। আমার ফোল্ডারটির নাম মাই পিএইচপি। তো ফোল্ডারটি অলরেডি আমার এখানে লোড করা আছে। তো আমি এখানে একটি ফাইল তৈরি করে নেই, নাম দিলাম বিল্ট ইন ফাংশন ডট পিএইচপি কন্ট্রোল-S পিএইচপি। তো আমরা কিছু হ্যাশ ফাংশন দেখব। পিএইচপিতে হ্যাশিংয়ের জন্য বেশ কিছু ফাংশন ইউজ হয় বা ইনক্রিপশনের জন্য কিছু ফাংশন ইউজ হয়। যেমন আমি এখানে একটি ভেরিয়েবল টাইপ করলাম পাস, তার মধ্যে সাপোজ আমি রাখলাম সফট অল -1 2 3। ওকে, এ ভেরিয়েবলে বেস 64 এনকোড ফাংশন ইউজ করে যদি আমরা এটা রাখি, তাহলে এই সফট অল 1 2 3 আমাদের 16 ডিজিটের একটি ইনক্রিপ্টেড স্ট্রিং তৈরি হবে। আমরা যদি এখন প্রিন্ট করি ইকো এ, আমরা রান করে এটা দেখি। চলুন, লোকাল হোস্ট মাই পিএইচপি। এই যে দেখুন আমাদের সামনে বেশ কিছু স্ট্রিং তৈরি হয়েছে, যেটা কিন্তু এইটার সাথে কোনো মিল নেই, অর্থাৎ এই লেখাটা ইনক্রিপ্ট হয়ে গেছে। তো এইটা মূলত 16 ডিজিটের হয়ে থাকে। আমরা প্রয়োজনে এটা এখানে দেখতেই পারি। আমরা যদি বলি ইকো বিআর ইকো strlen, একটি ফাংশন আছে স্ট্রিং যার মাধ্যমে যে কোনো কিছু দৈর্ঘ্য বের করা যায়। এই যে দেখুন এখানে কি দেখাচ্ছে 16, অর্থাৎ 16 ক্যারেক্টারের একটি স্ট্রিং আমাদের তৈরি হবে বেস 64 এনকোড ইউজ করার কারণে। তো আমি এটাকে, আচ্ছা এটা থাক। এখন আমরা যদি চাই এটাকে ডিকোড করতে, তাহলে পিএইচপির আরও একটি ফাংশন আছে যার নাম হচ্ছে বেস 64 ডিকোড। ওকে, আমরা এখানে বললাম বেস 64, আমি সরাসরি ইউজ করছি। জাস্ট এখানে এই যে এতে যেহেতু আমরা রাখছি এনকোড করে, একেই এখানে প্রিন্ট করে দিলাম কন্ট্রোল-S। এই যে দেখুন সফটল 1 2 3 আবার কিন্তু ব্যাক করছে। এইটাকেই কিন্তু আমরা ইনক্রিপ্ট করছিলাম এই ফাংশনের মাধ্যমে। আর বেস 64 ডিকোডের মাধ্যমে কি করলাম, সেটাকে আবার ডিক্রিপ্ট করলাম। তো আমাদের এই যে সফটল 1 2 3 কিন্তু চলে আসছে। এখানে যদি আমরা চেঞ্জ করি তাও বুঝতে পারবো। সফট 1 2 3 দিলাম, এই যে দেখুন এই জায়গাও চেঞ্জ হয়েছে, আমাদের 12টা ক্যারেক্টার দিয়ে দিছে সে। এখানে কি আসছে, সফট 1 2 3 চলে আসছে। তো আমরা আরও একটি ফাংশন দেখব যেটা অনেক বেশি ইউজ হয়ে থাকে। আমরা যখন পিএইচপিতে প্রজেক্ট করে থাকি তখন লগ ইনের জন্য সাধারণত ফাংশনটি ইউজ করি, সেটা হলো MD5 ফাংশন। তো আমি এখানে বিআর দিয়ে নিলাম ইকো MD5, এর মধ্যে আমরা পাস দিয়ে দিলাম। খেয়াল করুন এক্ষেত্রে আমাদের অনেক বড় একটি স্ট্রিং জেনারেট হবে। এই যে দেখুন অনেক বড় একটি স্ট্রিং হয়েছে। তো মূলত এটা ইকো, আমরা একটা কাজ করি, এটাকে একটা ভেরিয়েবলে রেখে দেই, আমরা বি বললাম। ওকে, ইকো বি। এই যে দেখুন এখন এই জায়গায় যদি আমরা চেঞ্জ করতাম, খেয়াল করুন আমি অল দিলাম, এই জায়গা চেঞ্জ হবে, তবে আমাদের লেন্থ ঠিকই থাকবে। মূলত এটা 32 ক্যারেক্টার্সের একটি স্ট্রিং তৈরি করবে। এখন আমরা যদি এটার দেখি, দৈর্ঘ্য দেখতে চাই, তাহলে আমরা বলতে পারি এখানে বিআর দিয়ে নেই ইকো strlen, জাস্ট এখানে আমরা বি দিলাম। এই যে দেখুন 32 ক্যারেক্টার্সের একটি লম্বা স্ট্রিং আমাকে দিবে সফটল কি লেখার কারণে, সফটল 1 2 3 লেখার কারণে। এখানে এইটাকে আবার ডিক্রিপ্ট করা যাবে না, MD5কে ডিক্রিপ্ট করা যায় না, অর্থাৎ এক্ষেত্রে আমরা এটাকে আর হিউম্যান রিডেবল লেখাতে আমরা ব্যাক করতে পারবো না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কীভাবে বেস 64 এনকোড এবং বেস 64 ডিকোড ইউজ হয়, সেই সাথে কিভাবে MD5 আমাদের প্রজেক্টের বিভিন্ন প্রয়োজনে ইউজ হয়। যেমন লগ ইনের ক্ষেত্রে পাসওয়ার্ডকে আমরা সাধারণত এর মাধ্যমেই হাইড করে থাকি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।